আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে জুলাই অগাস্টে যে বাংলাদেশের ইতিহাসে একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে, তাতে অনেক মানুষ, অনেক ইয়াং স্টুডেন্ট তারা শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং অনেকের এমন তাদের আহত এমনই অবস্থা যে তারা সত্যিকার অর্থে আবার কর্মক্ষম হয়ে ফিরে আসার সেই অবস্থাটা এখন নাই। তো সেই জায়গায় সেই বিবেচনায় যেটা হয়েছে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তাদের পাশে দাঁড়িয়েছে এবং সেটা করার জন্য আপনারা জানেন গত 6টা মাস অক্লান্ত পরিশ্রমে এই ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকে যারা যারা আহত হয়েছেন, যারা যারা শহীদ হয়েছেন, তাদের সবার আমরা ডকুমেন্টেশন করেছি একটা পুঙ্খানুপুঙ্খভাবে। যেই আমাদের স্বাধীনতার যুদ্ধে দেখেন যারা শহীদ হয়েছিলেন বা যারা ফ্রিডম ফাইটার হয়েছিলেন, তাদের নিয়ে যে বিতর্ক এখনও এই 53 বছর ধরেই আছে, যে অনেক মুক্তিযোদ্ধা নিজেদেরকে ক্লেম করেছেন বা দেখা যাচ্ছে যে তারা হয়তো বা সেই সময় ভুয়া ছিলেন বা 2 বছর 3 বছর, যে অনেকের জন্ম 71-এর পরেও হয়েছে। তো সেই জায়গায় আমাদের লক্ষ্যটা ছিল যে আমরা যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের যেই নাম, তাদের পরিচয়, তাদের সব কিছু ডকুমেন্টেশন করাটা খুবই পুঙ্খানুপুঙ্খ। এটার জন্য যেটা করা হয়েছে, আমরা তো এখান থেকে কাজ করেছি, এটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে নিয়োজিত করা হয়েছে। তো সেটার আলোকে যে যারা আহত হয়েছেন, আমি আপনারা জানেন যে যারা যারা শহীদ হয়েছেন তাদের জন্য তো আপনারা জানেন আমরা তাদের সহযোগিতার জন্য আমরা ইন্টারিম গভর্নমেন্ট অলরেডি কিছু আর্থিক সহায়তার কথা জানিয়েছে। তো সেই আলোকে আমরা এই 24 তারিখে এটা নিয়ে আরেকটা মিটিং হয়েছে, সেইটার আমরা একটু অবশেষে যে ফাইনাল যে ডিসিশন এবং আমরা কিভাবে এটা ক্যাটাগরি করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে যারা শহীদ যারা হয়েছেন তাদেরকে আপনারা জানেন বেশ কিছু মাস, কয়েক মাস আগে আমরা জানিয়েছিলাম যে তারা 30 লক্ষ টাকা করে পাবেন তাদের ফ্যামিলি। হ্যাঁ, তো সেই এককালীন, এবং এটার জন্য এই বছর যে অর্থ বছরটা যেটা শেষ হবে জুনের 30 তারিখে, সেই অর্থ বছরে সঞ্চয়পত্রের মাধ্যমে তারা 10 লাখ টাকা পাবেন। আর 2025-2026 অর্থ বছর যেটা জুলাই শুরু হবে এবং শেষ হবে জুন 2026-এ, সেই সময় আরও 20 লক্ষ টাকার তারা সঞ্চয়পত্র পাবেন প্রত্যেকটা শহীদ পরিবার। এবং প্রতি শহীদ পরিবারকে প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। শহীদ পরিবারের সঞ্চয় সক্ষম সদস্যগণ শহীদ পরিবারের সক্ষম সদস্যগণ সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। জুলাই 24-এর যোদ্ধাগণ 3টি মেডিকেল ক্যাটাগরি যথা ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি অনুযায়ী সুবিধা পাবেন। এই ক্যাটাগরি এর আমরা বর্ণনা দিচ্ছি। যারা ক্যাটাগরি হচ্ছে যে যারা গুরুতর আহত হয়েছেন, আপনারা জানেন অনেক ইয়াং স্টুডেন্ট তারা কিন্তু চোখ হারিয়েছেন, অনেকের ধরেন কোনো লিম্ব নষ্ট, হাত পা পুরো কেটে ফেলতে হয়েছে, মানে যেভাবে তাদেরকে গুলি করা হয়েছে। তো এই অতি গুরুতর আহতকে জন্য ক্যাটাগরি এর 493 জনকে এরকম আইডেন্টিফাই করা হয়েছে। এই 493 জন জুলাই যোদ্ধা আমরা বলছি, তালিকাভুক্ত তারা চিকিৎসার পরও শারীরিক অসমর্থতার নিরিখে অন্যের সহায়তা ব্যতীত জীবনযাপনে তারা অক্ষম। ক্যাটাগরি এ শ্রেণী নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুযোগ প্রাপ্ত হবেন। এককালীন 5 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। এবং এটা কিভাবে দেওয়া হবে, সেটা হচ্ছে যে এই অর্থ বছরে, যেটা আমি আবারও বলছি যে জুনের 30 তারিখে যে অর্থ বছর শেষ হবে, তার এটা 2 লক্ষ টাকা ওনারা পাবেন ব্যাংকে চেকের মাধ্যমে। এবং আগামী অর্থ বছরে, যেটা আগামী বছরের জুনের 30 তারিখে শেষ হবে, সেই ক্ষেত্রে 3 লক্ষ টাকা করে তাদেরকে প্রদান করা হবে। আর আবার তাদেরকেও প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। বিভিন্ন সরকারি হাসপাতালে
তারা আজীবন চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন। তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। আপনারা জানেন অনেককে আমরা প্রায় 40 জনের উপরে ছেলে মেয়েকে আমরা বিদেশে পাঠিয়েছি, যারা খুবই গুরুতর অসুস্থ ছিলেন তাদের চিকিৎসার জন্য। আর কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন, পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাবেন। আর ক্যাটাগরি বিকে আমরা বলছি যে যারা গুরুতর আহত হয়েছেন, এই ক্যাটাগরি বিতে আছেন 908 জন। এগেন এই যে ক্যাটাগরিটা করাটা হয়েছে মূলত হচ্ছে মেডিকেল বোর্ডের মাধ্যমে। মেডিকেল বোর্ডই জাজ করেছেন যে কারা ক্যাটাগরি এতে থাকবেন, ক্যাটাগরি বিতে কারা থাকবেন। এটা পুরোপুরি হচ্ছে মেডিকেল বোর্ড দ্বারা এটা এই ডিসিশনটা এসছে। তো সেক্ষেত্রে ক্যাটাগরি বির ক্ষেত্রে গুরুতর আহতরই ক্যাটাগরি বিতে 908 জন জুলাই যোদ্ধা তালিকাভুক্ত, যারা পর্যাপ্ত চিকিৎসার পর শারীরিক অসামর্থ্যতার নিরিখে অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম হবে বলে প্রতীয়মান। গুরুতর আহত জুলাই যোদ্ধাগণ নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুবিধা সুযোগ পাবেন। এককালীন 3 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে প্রত্যেককে। এই অর্থ বছরে পাবেন হচ্ছে 1 লক্ষ টাকা এবং আগামী অর্থ বছরে পাবেন 2 লক্ষ টাকা। মাসিক 15,000 টাকা ভাতা প্রদান করা হবে। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি আধা সরকারি কর্মসংস্থান প্রাপ্ত হবেন, পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাবেন। আর এটা হচ্ছে ক্যাটাগরি বি। আর ক্যাটাগরি সি, ওনারা আহত হয়েছেন, এই আহত ক্যাটাগরি সিতে আছেন 10,648 জন। এই 10,648 জন জুলাই যোদ্ধা তালিকাভুক্ত যারা চিকিৎসার পর সুস্থ হয়েছেন। আহত জুলাই যোদ্ধাগণ নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। এককালীন 1 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। মাসিক 10,000 টাকা প্রদান করা হবে। পুনর্বাসন সুবিধা প্রাপ্ত হবেন। পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাবেন। তো আমরা আজকে আমরা এই পুরো জিনিসগুলো 6 মাসে আমরা প্রত্যেক যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সবাইকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো আমরা বিচার করেছি এবং এটা মেডিকেল বোর্ড দ্বারা মেডিকেল যারা সরকারি যেগুলো হাসপাতালে যারা চিকিৎসা নিয়েছেন সেগুলোর পুরো নিরিখে এগুলো ক্যাটাগরিগুলো করা হয়েছে। আর এই বিষয়টা আমরা আবার আপনাদেরকে গ্রুপে দিব, আপনারা একটু দেখে নেবেন। আর আপনারা জানেন যে গতকালকে আমরা গণমাধ্যম কর্মীদের জন্য অ্যাক্রিডিটেশন যে কার্ড, যেটা নিয়ে আসে গত অনেক বছর ধরে এই কার্ডের নীতিমালা নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল, সেটার জন্য একটা বড় কমিটি কাজ করেছিলেন। সেই কমিটি আপনারা জানেন যে এই অ্যাক্রিডিটেশন কার্ডটা উপরে যে নীতিমালা করেছে, নতুন নীতিমালা, সেটা অ্যাপ্রুভ হয়েছে এবং এটা কালকে আমরা পোস্টিং আপনাদেরকে জানিয়েছি এবং আমরা এটা আমাদের হোয়াটসঅ্যাপ পেজে দিয়েছি। তো এটার উপরে আমাদের এই কমিটিতে ছিলেন আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, উনি এটার উপরে আরও একটু আলোকপাত করবেন। ধন্যবাদ আপনাদেরকে। রেশন কার্ড নিয়ে কথা বলার আগে আমি জাস্ট জুলাই যোদ্ধাদের বিষয়ে জাস্ট একটু অ্যাড করতে চাই। আমাদের এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি জানিয়েছেন যে মাসিক যে ভাতাটা দেওয়া হয়, এই ভাতাটা আমরা চেষ্টা করবেন মার্চ মাস থেকেই দেওয়া শুরু করতে। আর এটা নিয়ে একটা অধিদপ্তর কাজ করছে। এটা নিয়ে অধিদপ্তর কাজ করছে। আর রেশনের যে বিষয়টা আপনারা দেখেছেন যে আমাদের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলাম উনি গত পরশু ওনার পদত্যাগপত্র দাখিল করেছেন। পদত্যাগপত্র দাখিল করার আগেই উনি আসলে এই অ্যাপ্লিকেশন নীতিমালায় স্বাক্ষর করেছেন এবং বলতে পারেন যে উনি এটা ওনার ফাইনাল অ্যাক্ট অ্যাজ এন ইনফরমেশন অ্যাডভাইজার, এবং ওনার এই ফাইনাল অ্যাক্টটা ওয়াজ এ গুড জেস্টার, এ ব্রিলিয়েন্ট জেস্টার, আই উড রাদার সে।
ফর জার্নালিস্ট, এই কারণে যে আমাদের সাংবাদিকদের কাজ করতে গিয়ে আমাদের সাংবাদিকদেরকে অনেক সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয় এবং অনেক সমস্যা তারা ফেস করেন। এই নীতিমালাটা আমাদের সদ্য বিদায়ী তথ্য উপদেষ্টা, ওনার গাইডেন্স এবং মাননীয় প্রধান উপদেষ্টা, ওনারও একটা এই বিষয়ে অভিমত ছিল। ওনাদের সবার অভিমত নিয়ে সরকারের পক্ষ থেকে একটা কমিটি করে দেওয়া হয়েছিল। সেই কমিটির সুপারিশ, সেই কমিটিতে সাংবাদিকদের বেশ কিছু সংগঠন তাদের প্রতিনিধি ছিল এবং এই সবাই এই কমিটি যে সুপারিশটা করেছে সেটা আবার পরবর্তীতে মিডিয়া সংস্কার কমিশনের কাছে উপস্থাপন করা হয়েছিল। মিডিয়া সংস্কার কমিশন যারা কাজ করছে মিডিয়া সংস্কার, সেখানে তারাও এই সুপারিশের উপর তাদের মতামত দিয়েছেন এবং কমিটির সুপারিশ, মিডিয়া সংস্কার কমিশনের সুপারিশ, এই আলোকে এই দুটোকে সমন্বিত করে তারপরে আইন মন্ত্রণালয়ের একটা মতামত নেওয়া হয়েছিল। তাদেরও মতামতের প্রেক্ষিতে পরবর্তীতে গ্যাজেট আকারে গতকালকে এটা প্রকাশ করা হয়েছে। আপনারা যদি আগের নীতিমালা, কৃষণ নীতিমালা আর এই নীতিমালা দুটো তুলনামূলক বিচার করেন, তাহলে আপনারা অনেকগুলো পরিবর্তন এখানে দেখতে পাবেন। সবচেয়ে বড় পরিবর্তন, বা আমি যদি বলি প্রথম পরিবর্তন যেটা, এর আগের কৃষণ কার্ড নীতিমালার প্রথম শর্তটাই ছিল যে সাংবাদিকরা সরকারের উন্নয়নের বয়ান প্রচার করবেন। এই বিষয়টা এখান থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ সাংবাদিকদের সরকারের উন্নয়ন, বয়ান ইত্যাদি প্রচার করার কোনো ধরনের অব্লিগেশন নেই। স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের অ্যাক্টিভেশন কার্ড দেওয়া হতো। এর ফলে এক ধরনের বৈষম্য সৃষ্টি করা হতো সাংবাদিকদের মাধ্যমে। কাউকে স্থায়ী অ্যাক্টিভেশন কার্ড দেওয়া হতো এবং কাউকে অস্থায়ী 1 বছরের জন্য অ্যাক্টিভেশন কার্ড দেওয়া হতো এবং পরবর্তীতে তাকে দেখা যেত যে সেটা নবায়ন করতে গিয়ে তাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো। এ বিষয়ে আমরা সাংবাদিক সংগঠনগুলোর মতামত নিয়েছি। প্রত্যেকেই মতামত দিয়েছেন যে অ্যাক্টিভেশন কার্ডের যে মেয়াদ সেটা ন্যূনতম 3 বছর হওয়া উচিত এবং এই মতামতটা আমাদের যে কমিটি সংশ্লিষ্ট তারা এটা গ্রহণ করেছে। তারা গ্রহণ করে সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে একটাই অ্যাক্টিভেশন কার্ড হবে এবং সেই অ্যাক্টিভেশন কার্ডের মেয়াদ হবে 3 বছর। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমাদের আপনি লক্ষ্য করে থাকবেন যে আগের যে অ্যাক্টিভেশন কার্ড সেখানে সাংবাদিকদের জন্য খুব অবমাননা করার একটা ধারা ছিল। আমি আগেও এটা আপনাদেরকে শেয়ার করেছি। সেই ধারাটা ছিল যে সাংবাদিকরা যদি আপনার বিদেশ যেতে হয় তাহলে বিদেশ যাওয়ার জন্য তাদের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগ অথবা প্রধান তথ্য কর্মকর্তা তাকে জানিয়ে দিতে হতো। এই ধারাটি সাংবাদিকদের জন্য এটা এক ধরনের অব্লিগেশন। যদি এটা বাস্তবে এটা খুব একটা প্র্যাকটিস ছিল না, কিন্তু চাইলে সরকার এই ধারা প্রয়োগ করে সাংবাদিকদের অ্যাক্টিভেশন বাতিল সহ আরও অন্যান্য ব্যবস্থা নেওয়ার সরকারের সুযোগ ছিল। আমরা মনে করেছি যে এইটা অপ্রয়োজনীয়, এটা সাংবাদিকদের কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। তাছাড়া এটা আনকনস্টিটিউশনাল এই অর্থে যে সাংবাদিকদের যে চলাচলের যে স্বাধীনতা সেটা বিঘ্নিত করে। তো ইত্যাদি নানা বিবেচনায় এই ধারাটা সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। আর আগে আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে সাংবাদিকদের যে অ্যাক্টিভেশন কার্ড দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা প্রধান তথ্য কর্মকর্তার হাতে এককভাবে ন্যস্ত ছিল। এখন এটা অ্যাক্টিভেশন কার্ডের জন্য একটা কমিটি করা হয়েছে। প্রধান তথ্য কর্মকর্তাই অ্যাক্টিভেশন কার্ডটা ইস্যু করবেন, কিন্তু উনি অ্যাক্টিভেশন কার্ডটা ইস্যু করবেন অ্যাক্টিভেশন কার্ডের জন্য যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটিটার ভিত্তিতে। এই কমিটিতেও সাংবাদিকদের উপযুক্ত প্রতিনিধি রাখার ব্যবস্থা করা হয়েছে এবং সুনির্দিষ্টভাবে একজন নারী সাংবাদিক যাতে থাকেন সেই ব্যবস্থাটাও করা হয়েছে। শুধু কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধেও যদি কেউ যদি সংক্ষুব্ধ হন বা কারো যদি কোনো আপত্তি থাকে, প্রথমবারের মতো একটা আপিল কমিটি যোগ করা হয়েছে যেখানে আরও উচ্চতর পদে যারা কাজ করেন তাদেরকে রাখা হয়েছে। তারা থাকবেন, তারা থেকে এই অ্যাক্টিভেশন কার্ডের বিষয়ে যদি কোনো সাংবাদিকের কোনো আপত্তি থাকে তাহলে ওনার আপত্তিটা তারা নিষ্পত্তি করবেন। এবং ফৌজদারি অপরাধের ক্ষেত্রে আগে এটা আসলে সুনির্দিষ্টভাবে বলা ছিল না যে ফৌজদারি অপরাধে কোনো সাংবাদিক অভিযুক্ত হলেই তার অ্যাক্টিভেশন কার্ড কী হবে। এখন একটা নীতিমালায় একটা বিষয় স্পষ্ট করা হয়েছে, যেটা হচ্ছে যে কোনো সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে যদি অভিযোগপত্র দাখিল হয় তাহলে তার অ্যাক্টিভেশন কার্ডটা স্থগিত হয়ে যাবে এবং অভিযোগ যদি প্রমাণিত হয়, তিনি যদি সাজাপ্রাপ্ত হন তাহলে স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাক্টিভেশন কার্ডটা বাতিল হয়ে যাবে। তো এরকম আরও অ্যাক্টিভেশন কার্ডের সংখ্যা কী হবে এটা নিয়ে একটা ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছিল যে পত্রিকার সার্কুলেশনের উপর ভিত্তি করে অ্যাক্টিভেশন কার্ড দেওয়া হবে। তো এই সংখ্যাটা নিয়ে যেহেতু অনেকের আপত্তি আছে পত্রিকার সার্কুলেশন নিয়ে, এটা আমরা লক্ষ্য করেছি এবং এই জন্য সরকারের এই নীতিমালায় এই বিষয়টা সম্পূর্ণরূপে বাদ দিয়ে কর্মরত সাংবাদিকদের সংখ্যার উপর ভিত্তি করে অ্যাক্টিভেশন কার্ড প্রদান বিষয়টি নীতিমালায় সংযুক্ত করেছে। কর্মরত
সাংবাদিকদের সংখ্যা নিয়ে যদি কোনো প্রতিষ্ঠান ছলচাতুরি করে, দেখা গেল যে আসলে ওই প্রতিষ্ঠানে ওই পরিমাণ সাংবাদিক নাই, কিন্তু তারা আসলে ভুয়া তালিকা তৈরি করে সাংবাদিকদের তালিকা দিয়েছে, সেটা যাচাই বাছাই করারও সুযোগ সৃষ্টি করা হয়েছে। প্রয়োজন মনে করলে অ্যাডমিশন কার্ডের জন্য যে কমিটিটা আছে, এই কমিটি যদি প্রয়োজন মনে করে, তাহলে ওই সংশ্লিষ্ট গণমাধ্যমকে সাংবাদিকদেরকে বেতন এবং নিয়োগপত্র দুইটাই দেওয়ার প্রমাণাদি তাদের কাছে চাইতে পারবেন। এটা আমরা মনে করি যে সাংবাদিক বান্ধব একটা সিদ্ধান্ত, এই কারণে যে যারা প্রকৃত সাংবাদিক তাদের জন্য এটা খুব সহায়ক হবে, এবং কোনো সাংবাদিককে কোনো গণমাধ্যম বেতন না দিয়েও তাকে শুধুমাত্র একটা কার্ড দিয়ে তাকে দিয়ে কাজ করানো, এই ধরনের যে ম্যাল প্র্যাকটিস আমাদের সমাজে কিছু কিছু ক্ষেত্রে চালু আছে, আমরা বিশ্বাস করি অ্যাক্রিডিটেশন কার্ডের বর্তমান নীতিমালা কার্যকর হলে এই ধরনের প্র্যাকটিসগুলো বন্ধ হবে। থ্যাংক ইউ। এই হচ্ছে মোটামুটি অ্যাক্রিডিটেশন কার্ডের বিষয়ে আমি আমার দেওয়া সংক্ষেপ। আমরা পুরো নীতিমালাটা আপনাদের সাথে শেয়ার করেছি গতকাল রাতেই, গ্যাজেট হওয়ার কিছুক্ষণ পরেই। আপনারা এটা আশা করি এর মধ্যে হয়তো অনেকে পড়ে দেখেছেন, আর যদি এখনও না দেখে থাকেন তাহলে আমরা মনে করি যে আপনাদের সেটা পড়ে দেখার সুযোগ আছে। আপনারা যদি এ বিষয়ে কোনো প্রশ্ন করতে চান এবং জুলাই বিপ্লব নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব এখানে আছেন, আমি আছি, আমরা আপনাদের প্রশ্ন জবাব দেবো। ধন্যবাদ। শুরু, এটা কার্যকর হয়ে গেছে। জি, ধন্যবাদ আপনাকে। নতুন নীতিমালা যেহেতু কার্যকর হয়ে গিয়েছে, এখন খুব শিগগিরই, যত শিগগিরই সম্ভব নতুন নীতিমালার আওতায় আবেদন চাওয়া হবে, এবং আবেদনগুলো পাওয়ার পর একটা নির্দিষ্ট সময়ের পরে আবেদনগুলো পর্যালোচনা করে সবাইকে নতুন কার্ড ইস্যু করা হবে। যতক্ষণ পর্যন্ত নতুন কার্ড ইস্যু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আগের কার্ডগুলো তো বহাল থাকবে। জি, ওটা কাছে এটা ওনারা বলবেন, এটা আপনারা জানবেন। নীতিমালায় বলা হয়েছে যে কার্ডটা ডিজিটাল হবে, তো ডিজিটাল করতে গেলে তো আরো কিছু পদক্ষেপ নিতে হবে। ডিজিটাল করার জন্য যে যে পদক্ষেপ, সেগুলো যাতে তারা নেন, সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের এখন একটা অব্লিগেশন তৈরি হয়ে গেল। তারা এই নীতিমালার ফলে তারা দ্রুত উদ্যোগ নেবেন যাতে এই কার্ডটা যখন দেবেন সেটা যেন ডিজিটালি দেওয়া হয়, যাতে করে এটা ম্যানিপুলেট করার সুযোগ কম থাকে। এটা হচ্ছে যে আপনি জানেন যে একটা পত্রিকায় কর্মরত সব সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ড নেন না, বা ওনাদের সবার প্রয়োজন হয় না। আপনার যদি যে পরিমাণ কর্মরত সাংবাদিক আছেন তাদের মধ্যে সর্বোচ্চ 30% বলা হয়েছে, তাতে দেখা যাবে যে কারো যদি 100 জন সাংবাদিক থাকে তাহলে সেই আলোকে 30%, এবং অন্য হলো একটা হাউস ম্যাক্সিমাম 15 জন কার্ড পাবেন। এটা কোনোভাবে 30% বেশি হবে না, এবং সংখ্যার দিক থেকে কোনোভাবে এটা 15 জনের বেশি হবে না। এটা আগের নীতিমালা থেকে এই বিষয়ে আসলে খুব বেশি পরিবর্তন করা হয় নাই, যেহেতু আগের নীতিমালা ছিল আসলে সার্কুলেশনের ভিত্তিতে দেওয়া হবে। তো যার যত বেশি সার্কুলেশন সে তত বেশি আসলে কার্ড নেওয়ার সুযোগ নেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে পারে, এবং সার্কুলেশনের সংখ্যাটাকে ম্যানিপুলেট করে আসলে অনেক বেশি সংখ্যক কার্ড নেওয়ার আবেদন করতো। সেটা না করে এখন করা হয়েছে যে 30 জনের সাংবাদিকের সংখ্যার উপর, কর্মরত সাংবাদিকের সংখ্যার উপর ভিত্তি করে একটা পার্সেন্টেজ ঠিক করে এই কার্ডটা ইস্যু করা হবে। মেহেদী হাসান বলছিলাম, একুশে টেলিভিশন থেকে। জুলাই বিপ্লবের আহতরা অলরেডি আন্দোলন করছেন, তারা বিভিন্ন ক্যাটাগরি করে যে সাহায্য দেওয়া হচ্ছে, এটার বিষয়ে তাদের আপত্তি আছে। তারা বলছে আমরা তো ক্যাটাগরি করে কোনো আন্দোলন করি না, তাহলে আমাদের এখন ক্যাটাগরি করে কেন সাহায্য দেওয়া হবে? এটা ওনারা এটা বলছেন, আমরা ওনার কথা সম্মান দিয়েই বলি। এটা আসলে মেডিকেলি তো আমরা দেখছি যে কারা আসলে এখন সক্ষম আছেন, কারা সত্যিকার অর্থে কারো, যেমন কেউ আছেন 2 চোখই হারিয়েছেন, তো তাকে তো মানে আপনারাই তো বুঝেন যে তার পাশে তো আমাদের সবারই দাঁড়ানো উচিত। তো এই বিষয়টা তো হলো মানবিক বিষয়, এটা মানবিক বিষয়টা তো আমাদেরকে দেখতে হবে। অনেকে 2 চোখ হারিয়েছেন, অনেকের পা কেটে ফেলতে হয়েছে, অনেকের হাত কেটে ফেলতে হয়েছে। তো এটা তো এই যে মানবিক বিষয়টাকে সামনে রেখে এই কাজটা এই ক্যাটাগরি করা হয়েছে। আমি মেহেদী হাসান, একাত্তর টিভিতে আছি। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এটা খুবই একটা ভালো উদ্যোগ, যারা আহত বা নিহত হয়েছে তাদেরকে সারা জীবন একটা ভাতা বা একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। আমরা জানি সামনে নির্বাচনের পরে যে সরকার আসবে
সে সরকারের যদি এই নিয়ম নীতি সূত্র যদি পছন্দ না হয়, সে যদি সেখানে কোনো কাটছাট করে, সেটা সুযোগও থাকতে পারে। সেটা বন্ধে বা এটা এই যে আপনারা যে ঘোষণাটা দিলেন, যারা শারীরিক ক্ষতি বিবেচনায়, যারা বেঁচে থাকবে, যারা বেঁচে আছে, শারীরিক ক্ষতি বিবেচনায় যে আজ পর্যন্ত ভাতাটা পাবে, সেটা কি চলমান থাকবে না সেখানেও ভবিষ্যতে একটা সুযোগ থাকতে পারে? কেউ যদি এটা তো মানে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এটা তো জাতির একটা মহৎ আন্দোলন, এটা তো সবাই ধারণ করেন। বাংলাদেশের সমস্ত পার্টি এই কাছেই এরা জুলাই যোদ্ধা, জুলাইয়ের বীর, জুলাইয়ের শহীদ। তো এটা আমরা মনে করি যতদিন বাংলাদেশ থাকবে জুলাই যোদ্ধাদেরকে কেউ ভুলবে না, জুলাই শহীদদেরকে কেউ ভুলবে না। সরকারের কি এমন, অন্তর্বর্তীকালীন সরকার কি এমন কোনো পরিকল্পনা আছে যে এটা একটা আইন করে দেওয়া হবে, যে এটা কোনো পদক্ষেপ বা কোনো সিদ্ধান্ত নতুন করে করতে পারবে, এরকম কোনো পরিকল্পনা? আমরা তো অলরেডি একটা অধিদপ্তর করেছি, অধিদপ্তরের আওতায় এরা একদম খুবই নিয়মতান্ত্রিকভাবে সব কিছু করা হচ্ছে। আপনারা দেখছেন আমরা কতটা, এবং আপনি দেখেন 53 বছরেও কিন্তু ফ্রিডম ফাইটারের লিস্ট নিয়ে এখনও অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে। আর এইখানে দেখেন আমরা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে ডাবল ট্রিপল 4 বার করে চেক করা হয়েছে, সেই অনুযায়ী আমরা ক্যাটাগরিগুলো করেছি এবং সবার পাশেই এই গভর্নমেন্ট দাঁড়িয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট। আমি একটা জিনিস মিস করে গেছিলাম, প্রত্যেক ক্যাটাগরিতে আহতদের সংখ্যা দেওয়া হয়েছে, মৃত্যুর সংখ্যাটা আমি হয়তো মিস করে বলা হয়নি। আমরা তো দেখছি যে 71-এর পরে 71-এর যে ইস্যুগুলোতে এখন পর্যন্ত বিতর্ক চলছে, যে কয়েকটা জিনিস হচ্ছে এটা, এই যে পরিবারের সদস্যরা যে কাজ পাবেন বা অগ্রাধিকার ভিত্তিতে কাজ পাবেন, এটা আমার মনে হয় ক্লিয়ার করা দরকার যে এটা কি এইবারই নাকি নেক্সট আবার ওই যে আমার নাতি নাতনি কোটা বা এই ধরনের বিতর্ক? না, কোনো কোটার সিস্টেমে আমরা যাচ্ছি না, এটা কোটার বিষয় না। আর এটা এমন যে জেনারেশন আফটার জেনারেশন, সেটাও না। আমাদের কথা হচ্ছে যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, এবং যারা দেখেন এমন আছে যে যার 2 চোখে 5-6টা করে গুলি করা হয়েছে, কি যেন 6টা গুলি করা হয়েছে, এটা তো অমানবিক। আপনি এখনো অনেকে আছেন যারা সিএমএইচে যাদের চিকিৎসা হচ্ছে, যারা চক্ষু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমাদের কথা হচ্ছে যে এই গভর্নমেন্ট যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পাশে গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়েছে। শহীদের সংখ্যা 834 জন, এটা হলো গ্যাজেটেড, কিন্তু আপনার মনে রাখতে হবে যে অনেক শহীদের কে আমরা এখনো মানে আমাদের কিন্তু এই ইনভেস্টিগেশন চলছে, আমরা কিন্তু আরও সার্চিং করছি, কেননা ইউএনের হিসাবে কিন্তু এটা 1400-র মতো না। আমরাও জানি যে দেখেন অনেক জায়গায় কিছু কবরস্থানে কিছু জুলাই শহীদদেরকে মানে আনমার্ক গ্রেভে এদেরকে কবর দেওয়া হয়েছে। তো সেটাও আমরা চেষ্টা করছি যে এদের নামগুলো কিভাবে বের করা যায়, কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করা যায়, এটার জন্য একটা প্রক্রিয়া চলছে। তো এদের সংখ্যা বাড়বে, বাট আপাতত গেজেটেড হচ্ছে 834 জন। আহত সংখ্যা তো আমরা বলেছি আপনাকে, এটা আমরা একটু পরে আপনাদেরকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপ অলরেডি দেওয়া হয়েছে, আপনি পাবেন। আপনারা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি না থাকেন, তাহলে আপনি আমাদেরকে অনুরোধ পাঠান, আমরা আপনাদেরকে আপনার সহকর্মীর থেকে নেন আর আপনার অনুরোধ পাঠিয়ে দিন, আমরা আপনাদেরকে ইনক্লুড করব। আমরা এটা সবার জন্য ফ্রি, কেউ হেজিটেট করবেন না, আমাদেরকে নক করবেন, আমরা আপনাদেরকে ইনক্লুড করে নিব। আমাদের একটা প্রেস কনফারেন্স আছে, আমার মনে হয় এখানেই আমরা শেষ করি। থ্যাংক ইউ। আমাদের একটা কাজ আছে প্রেসের। জি, থ্যাংক ইউ।